সেভেন সিস্টার্স মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্য। এই ৭টি রাজ্য একে অপরের ওপর নির্ভরশীল হলেও নানা কারণেই তারা স্বতন্ত্র। এইসব রাজ্যের যেমন আছে নিজস্ব সংস্কৃতি, তেমনই আছে এক মনোরম পরিবেশ। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার অন্যতম বিষয়বস্তু এই সেভেন সিস্টার্স। মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এবং মিজোরাম সেভেন সিস্টার্স নামে পরিচিত। এই ৭টি রাজ্যের মোট আয়তন ২,৬২,১৮৪ বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় ৪% এলাকা নিয়ে গঠিত। এদের মধ্যে সবচেয়ে বড় রাজ্য হল অরুণাচল প্রদেশ। সেখানে আছে প্রধানত ২৬টি আদিবাসী সম্প্রদায় এবং প্রায় ১০০টি উপজাতি সম্প্রদায়। ভারতের অন্য প্রান্তের সঙ্গে এরা যুক্ত মূলত শিলিগুড়ির মাধ্যমে। শিলিগুড়ি এই রাজ্যের উত্তরবঙ্গের অন্যতম বড় শহর, তাই শিলিগুড়িকে বলা হয় সেভেন সিস্টার্সের প্রবেশপথ। ত্রিপুরা রাজ্যের সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম ৭টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। ১৯৭২ সালে এই ৭টি রাজ্যকে সেভেন সিস্টার্স মর্যাদা দেয়া হয়। চলুন আজ আমরা সেভেন সিস্টার্সের বিচিত্র কিছু প্রথা সম্পর্কে জানব। আমরা শুরু করব মেঘালয় থেকে, যা মেঘের আবাসস্থল নামে পরিচিত। এই রাজ্যটি তার জীবন্ত সেতুর জন্য বিখ্যাত। কিন্তু এই প্রাকৃতিক বিস্ময়ের নিচে লুকিয়ে আছে আরও একটি রহস্যময় প্রথা, খাসিয়া উপজাতি, যা এখানে প্রধান সম্প্রদায়গুলোর মধ্যে একটি। তারা একটি মাতৃতান্ত্রিক ব্যবস্থা অনুসরণ করে, যেখানে পরিবারের সবচেয়ে ছোট মেয়ে সমস্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পায়। জি, আপনি সঠিকই শুনেছেন। পৃথিবীর আর কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে এরকম প্রথা প্রচলিত নেই। তবে এর চেয়েও রহস্যময় হলো স্থানীয় কাহিনী অনুযায়ী খাসিয়ারা বিশ্বাস করে যে তাদের পূর্বপুরুষদের আত্মা মাউসিন রামের গুহায় বাস করে। 1830-এর দশকে ব্রিটিশ উদ্ভিদ বিজ্ঞানী উইলিয়াম গ্রিফিথ এই স্থানটি পরিদর্শন করেন। তার লেখনী থেকে জানা যায়, এই গুহাগুলিতে তিনি কিছু অদ্ভুত আলো দেখতে পান। স্থানীয়রা বিশ্বাস করে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখানোর জন্য তাদের পূর্বপুরুষের আত্মারা এই আলো দেখিয়ে থাকে। আজ পর্যন্ত এই গুহাগুলির বিস্তারিত তথ্য অনেকাংশেই অজানা রয়ে গেছে। খাসিয়ারা ব্রিটিশ উদ্ভিদ বিজ্ঞানী উইলিয়াম গ্রিফিথকে বলেছিলেন, কিছু গোপন রহস্য গোপন রাখাই উচিত। মেঘালয়ের উত্তর পূর্ব দিকে রয়েছে আসাম, যেখানে ব্রহ্মপুত্র নদী নিজের করুণা এবং ক্রোধের সাথে প্রবাহিত হয়। আসাম তার চা বাগানের জন্য বিখ্যাত। কিন্তু এই রাজ্যে প্রায় ৯০০টি মঠ রয়েছে। মজুলি দ্বীপে অবস্থিত মঠ তার মধ্যে অন্যতম ও বিখ্যাত। মাঠের প্রথাগুলিও সমগ্র ভারতে এক ও অদ্বিতীয়।
এই দ্বীপটি বিশ্বের বৃহত্তম নব্য কৈলাস মঠ নামে পরিচিত। এই মঠগুলি আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্রস্থল। এখানে একটি কৌতূহলজনক প্রথা রয়েছে। শুধুমাত্র সবচেয়ে পবিত্র আত্মাগুলি মঠের সেই নির্দিষ্ট কক্ষগুলিতে প্রবেশ করতে পারে, যেখানে প্রাচীন পাণ্ডুলিপিগুলো রাখা আছে। 17শো শতাব্দীর পর্যটক ফ্রান্সোয়ারা বার্নিয়ার উল্লেখ করেছিলেন যে সন্ন্যাসীরা সেই কক্ষগুলিতে প্রবেশের আগে কয়েকদিন উপবাস করতেন, এই ভয়ে যে কোনো অপবিত্রতা পাণ্ডুলিপিগুলোর রচয়িতাদের আত্মাকে জাগিয়ে তুলতে পারে। সন্ন্যাসীরা বিশ্বাস করেন আত্মারা পবিত্র গ্রন্থগুলি রক্ষা করে এবং যে কোনো ভুল পদক্ষেপ এগুলোর ধ্বংস ডেকে আনতে পারে। এরপর রয়েছে অরুণাচল, যেখানে তাওয়াং মঠের গৌরবময় আবাসস্থল। কিন্তু এই অঞ্চলের প্রকৃত বৈচিত্র্য লুকিয়ে আছে পেমাকো নামক রহস্যময় এক রাজ্যের মধ্যে। এটি একটি বেইল বা লুকোনো স্বর্গ হিসেবে পরিচিত, যা শুধুমাত্র পবিত্র হৃদয়ের লোকদের জন্য প্রবেশযোগ্য। তিব্বতী লামারা দীর্ঘদিন যাবৎ এই লুকানো ভূমি খুঁজে পেতে চেষ্টা করেছেন। তারা এটিকে এমন একটি স্থান হিসেবে বিশ্বাস করেন যেখানে শারীরিক এবং আধ্যাত্মিক জগৎ একত্রিত হয়। বিংশ শতাব্দীর অভিযাত্রী ফ্রাঙ্ক কিংডং ওয়ার্ড, যিনি হিমালয় অঞ্চলে অনেক বছর অতিবাহিত করেছিলেন এই পেমাকো রাজ্যের গোপন রহস্য উদ্ঘাটন করার জন্য, তাকে স্থানীয়রা বলেছিলেন যে যারা ইতোপূর্বে এই লুকানো রাজ্য খুঁজতে সাহস করেছিল তারা অদৃশ্য হয়ে গেছে। আজ পর্যন্ত এই এলাকা অনেকাংশেই অজানা থেকে গেছে। ঘন বন এবং বিপজ্জনক ভূখণ্ডের কারণে এর গোপন রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। নাগাল্যান্ডে আমরা এক অদ্ভুত সংস্কৃতির বিষয়ে জানতে পারি, যা প্রাচীন যোদ্ধাদের ঐতিহ্যের ধারক বাহক। এই অঞ্চলের অধিবাসীরা একসময় ভয়ঙ্কর শিকারী হিসেবে পরিচিত ছিল। তাদের কিছু প্রথা আজও বাইরের লোকদের কাছে রহস্যময়। এমন একটি প্রথা হলো মেইতের উৎসব, যেখানে একজন ব্যক্তি তার সাহস প্রমাণ করার জন্য একটি মহাভোজ আয়োজন করে। 1920 এর দশকে ব্রিটিশ নৃতত্ত্ববিদ জেপি মিলস এই উৎসবগুলি সম্পর্কে নথিভুক্ত করেছিলেন যে নিহত যোদ্ধাদের আত্মা এই ভোজগুলিতে উপস্থিত হয়, যা ভোজ আয়োজনকারীর আত্মাকে পরবর্তী জীবনে এক শক্তিশালী যোদ্ধা হিসেবে পুনর্জন্মের জন্য মনোনীত করে। এই ভোজের পরের রাতগুলিতে ওই এলাকায় অদ্ভুত সব শব্দ শোনা যায়। তাদের বিশ্বাস অতীতের আত্মারা গ্রামে ঘুরে বেড়ায়, সিদ্ধান্ত নেয় কে তাদের উত্তরাধিকার বহন করবে। মণিপুর, যা রত্নের ভূমি নামে পরিচিত, এখানে ঐতিহ্য ও রহস্যময়তা একে অপরের সাথে জড়িত। এখানে লাইহরাও বা উৎসব হয়, যা মহাবিশ্ব সৃষ্টিকে উৎসর্গ করে উদযাপন করা হয়। এটি রাসলীলার জন্য বিখ্যাত, যা দেবতারা দেখেন বলে বিশ্বাস করা হয়। শুধুমাত্র যারা বিশুদ্ধ আত্মার অধিকারী তারাই দেবতাদের প্রকৃত রূপ দেখতে পারে। 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ রাজনৈতিক এজেন্ট স্যার জেমস জনস্টন উল্লেখ করেছিলেন যে তাকে এমন একটি রাসলীলায় আমন্ত্রণ জানানো হয়েছিল এবং নাচের সময় তিনি একটি অলৌকিক উপস্থিতি অনুভব করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে কিছু সময়ের জন্য তিনি ভিড়ের মধ্যে এমন কিছু আকৃতি দেখতে পেয়েছিলেন যা দেবতাদের আলোয় জ্বলছে বলে মনে হচ্ছিল, কিন্তু তা তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায়।
আজও মণিপুরের মানুষ বিশ্বাস করে দেবতারা এই রাসলীলা ঘনিষ্ঠভাবে দেখেন। নর্তকদের তাদের পবিত্রতার উপর ভিত্তি করে পুরস্কৃত বা শাস্তি দেন। ত্রিপুরা এই প্রাচীন প্রাসাদগুলোর জন্য বিখ্যাত। উজ্জয়ন্ত প্রাসাদে একটি রাজকীয় রহস্য লুকিয়ে আছে। বিংশ শতাব্দীর প্রথম দিকে নির্মিত এই প্রাসাদটি মাণিক্য রাজবংশের বাসস্থান ছিল, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে প্রাসাদের একটি গোপন কক্ষ রয়েছে যেখানে শতাব্দীরও বেশি সময় ধরে কেউ প্রবেশ করেনি। বলা হয়ে থাকে শেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য তার মৃত্যুর আগে অলৌকিক কিছু একটা লুকিয়ে রেখেছিলেন যা তার বংশধরদের ধ্বংস করতে পারে। যদিও এটি ভুলভাবে ব্যবহার করা হয়। বিখ্যাত ভ্রমণকারী এবং লেখক পিসি রয় 1930-এর দশকে প্রাসাদটি পরিদর্শন করেছিলেন। প্রাসাদটির চারপাশে একটি অদ্ভুত আভা সম্পর্কে লিখেছিলেন। গোপন কক্ষ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রাসাদ কর্মীরা এ সম্পর্কে কথা বলতে অস্বীকার করেছিলেন। আজও সেই কক্ষটি সিল করা আছে এবং এর ভেতর কি আছে তার রহস্য আজও ত্রিপুরার অধিবাসীদের কাছে অজানাই রয়ে গেছে। শেষ করব মিজোরামের রহস্যময় তথ্য সম্পর্কে জেনে, যেখানে প্রাচীন মন্ত্র এবং অপ্রকাশিত ঘটনাগুলো পাহাড়ে প্রতিধ্বনি হয়। এখানে বিয়ের অনুষ্ঠানে উপজাতিদের আগুন নৃত্যটি সবচেয়ে আকর্ষণীয় প্রথাগুলোর একটি, যেখানে যুবক গরম কয়লার ওপর খালি পায়ে হাঁটে কিন্তু কোনো পোড়া অনুভব করে না। প্রবীণদের মতে এই ক্ষমতা কোনো কৌশলের জন্য নয়, বরং তাদের পূর্বপুরুষদের আত্মার সাথে গভীর সংযোগ স্থাপনের জন্য। বিংশ শতাব্দীর প্রথম দিকে ব্রিটিশ প্রশাসক এন.ই. প্যারি এই নৃত্যটি প্রত্যক্ষ করার কথা লিখেছিলেন। তিনি প্রত্যক্ষ করেছিলেন নৃত্যশিল্পীরা কিভাবে গরম কয়লার উপর খালি পায়ে হাঁটে। কিছু লোক মনে করে এই নৃত্যশিল্পীরা আত্মার দ্বারা সুরক্ষিত। অন্যরা বিশ্বাস করে যে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে গোপন জ্ঞান ও জাদুবিদ্যায় পারদর্শী হয়ে গরম কয়লার ওপর খালি পায়ে হেঁটে থাকে। সেভেন সিস্টার্স নামকরণটি শুধু ভৌগোলিক অবস্থান দ্বারা নয়, বরং এই 7টি রাজ্যের সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং অর্থনৈতিক সংযোগের প্রতিফলন। তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি অপরিহার্য অংশ এবং তাদের নৈসর্গিক শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা বৈচিত্র্যময় ভারতের ঐক্যের প্রতীক। এই অঞ্চলের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস এটি দেশের অন্যতম আকর্ষণীয় অঞ্চল করে তুলেছে।